দেখুন, আজকে যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিক্রেট মিশনে ভারতের সেনাবাহিনী 3জন প্রতিনিধি বাংলাদেশ সফরে গেছিলেন। 14 অক্টোবর থেকে 16 অক্টোবর এই সময়কালটা তারা বাংলাদেশে থাকার কথা থাকলেও পরবর্তীকালে জরুরিকালীন কোনো মিটিং এর জন্য তাদের এই যে থাকার বিষয়টি একদিন বর্ধিত করা হয়। অর্থাৎ 14 থেকে 17 তারিখ অবধি বাংলাদেশে ভারতের ইন্টেলিজেন্স এবং সেনাবাহিনীর 3জন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য গেছিলেন, যা নিয়ে এখন ভারত বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু চর্চা হতে শুরু করেছে। ভারতের পত্রিকা নর্থ ইস্ট নিউজ এ খবর প্রথমে সামনে আনে এবং এরপর বাংলাদেশের পক্ষ থেকে একাধিক ডকুমেন্ট সামনে আনা হয়, যেখানে ভারত সফরে মানে ভারতের পক্ষ থেকে বাংলাদেশ সফরে আসার এই বিষয়টা নাকি ঠিক হয়ে গেছিল 9 অক্টোবর 2025। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীকে আগে থেকে জানানো হয়েছিল যে ভারতের 3জন সেনাবাহিনী এবং ইন্টেলিজেন্সের প্রতিনিধি ভারত থেকে বাংলাদেশে যাচ্ছেন এবং সেখানে তারা একের পর এক গুরুত্বপূর্ণ মিটিং করেন। কাদের সঙ্গে মিটিং হয়েছে আমি নিঃসন্দেহে আপনাদের জানাবো, কিন্তু সব মিলিয়ে এমন একটা সময় ভারতের সেনাবাহিনী অবশেষে বাংলাদেশে ঝাঁপিয়ে পড়লো অ্যাকশনে, তা কিন্তু নিঃসন্দেহে উল্লেখযোগ্য। এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু রীতিমতো উত্তাল। জুলাই সনদ প্রকাশকে কেন্দ্র করে মোহাম্মদ ইউনূস বিরোধী আন্দোলন সর্বোচ্চ জায়গায় গিয়ে পৌঁছেছে। এমনকি মোহাম্মদ ইউনূসের একদা ঘনিষ্ঠ ছাত্রনেতারা সেই জুলাই সনদ অনুষ্ঠানকে বয়কট করে। পুলিশ নির্বিচারে গুলি চালাতে বাধ্য হয় বিক্ষোভকারীদের উপর। ভারত সরকার এই পুরো বিষয়টায় মুখে কুলু পাঠলেও বাংলাদেশ যে নিজস্ব ইন্টারনাল পলিটিক্স এবং গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার, তা কিন্তু এখন আন্তর্জাতিক স্তর পরিষ্কারভাবে বুঝতে পারছে। আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন, বাংলাদেশে এখন ভয়াবহ এক বিস্ফোরণের ছক কষা হয়েছে মার্কিন দূতাবাসকে কেন্দ্র করে। মানে একের পর এক খবর আমাদের সামনে উঠে আসছে, যা কিন্তু রীতিমতো চমকে দিচ্ছে আমাদের প্রতি মুহূর্তে। শেষ 1 বছর ধরে বাংলাদেশের এই অধঃপতন আন্তর্জাতিক স্তরকে তো ভাবাচ্ছেই, উল্টে আজকে বাংলাদেশের যে ভয়ঙ্কর পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে বাংলাদেশের ভবিষ্যৎকে যে সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলছে তার বলার অপেক্ষা রাখে না। খবরে প্রকাশিত হয়েছে 14 অক্টোবর ভারত থেকে একটি হাই ভোল্টেজ ইন্টেলিজেন্স আর্মি টিম, যার নেতৃত্বে ছিলেন মেজর জেনারেল কুন্দন কুমার সিং, তিনি নেতৃত্বে ছিলেন। সেই টিমটি গভীর রাতে গোপন বৈঠক করতে বাংলাদেশে যান এবং প্রথমে তিনি ভারতের হাই কমিশনার, যিনি বাংলাদেশে এই মুহূর্তে পোস্টেড, সেই প্রণয় ভার্মার সঙ্গে একটি মিটিং করেন। লাঞ্চ হয় এবং সেই লাঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি হাই কমিশনার পবন কুমার বেদি এবং এই লাঞ্চটি হয়েছিল বাড়িধারা কমপ্লেক্সে। এই লাঞ্চের পর বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ হায়ার অফিসিয়ালদের সঙ্গে মিটিং করেন ভারতের এই ইন্টেলিজেন্স এবং মিলিটারি টিম। কাদের কাদের সঙ্গে মিটিং হয়েছে? প্রথম মিটিংটি হয় বাংলাদেশ সেনাপ্রধান এবং বাংলাদেশ সেনার সঙ্গে। পরবর্তীকালে সেই মিটিংটি হয় বাংলাদেশের অপারেশন প্ল্যান অ্যান্ড ইন্টেলিজেন্স ডিরেক্টরদের সঙ্গে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন অত্যন্ত সিক্রেটিভ একটি মুভ। এই মুভের আউটকাম কি হবে আমি জানি না, কিন্তু এই মুভটি হয়েছে, তা প্রকাশ হয়েছে এবং যাদের সঙ্গে এই মিটিং হয়েছে তা যে বাংলাদেশের ভবিষ্যতের রূপরেখা তৈরি করতে পারে তারা, তা কিন্তু এক কথায় পরিষ্কার। এবং এরপরে সেনাপ্রধানও কিছু উল্লেখযোগ্য মুভ করেছেন বাংলাদেশে, আমি সেগুলো আপনাদের বলবো। প্রথম মিটিংটি হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে, পরের মিটিংটি হয়েছে বাংলাদেশের অপারেশন প্ল্যান অফ ইন্টেলিজেন্স ডিরেক্টরের সঙ্গে, পরবর্তীকালে মিটিংটি হয় জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের সঙ্গে, তারপরে মিটিং হয় আর্মি এভিয়েশন দপ্তরের সঙ্গে এবং আরও একটি মিটিং হয়েছে যেখানে আর্মি সাপ্লাই চেন যিনি মেনটেন করেন তার সঙ্গে কিন্তু একটি মিটিং ভারতের এই হাই প্রোফাইল ইন্টেলিজেন্স আর্মি অফিসারদের সঙ্গে এসছে, যা আজকে সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। এবার এই ঘটনা যখন বাংলাদেশে ঘটলো তখন বাংলাদেশের সরকার মার্কিন যে দূতাবাস আছে বাংলাদেশে, তাকে স্পেশাল সিকিউরিটি দিয়ে প্রোটেকশন করতে বাধ্য হলো এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সোয়াট সদস্যদের দিয়ে মার্কিন দূতাবাসকে ঘিরে ফেলা হলো। কারণ মার্কিন দূতাবাসকে বড়সড় হামলার ছক করা হয়েছিল বাংলাদেশের প্রাক্তন এক সেনাকর্তার পক্ষ থেকে, সে খবরও সামনে চলে আসে এবং আপনারা শুনলে অবাক হবেন, এই সেনাকর্তাকে নিয়ে একসময় তথ্য চেয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছিল খোদ আমেরিকা সরকার। অর্থাৎ বুঝতেই পারছেন বাংলাদেশের বর্তমানে জঙ্গিপনা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে গেছে
যা তারা নিজেরাই আর কন্ট্রোল করতে পারছে না। এবং আজকে ওই যে যেমন পাকিস্তান করেছে, নিজের দেশের পিওকেতে একের পর এক জঙ্গি ঘাঁটি তৈরি করেছিল ভারতকে উস্কানোর জন্য, আজকে বাংলাদেশ সরকার তাদের দেশের যেরকম জঙ্গিপনাগুলোকে তারা বপন করেছিল, সেই গাছ এখন বড় হয়ে বাংলাদেশ সরকারের বিপক্ষেই বড় সড়ো ফোঁস করার জন্য উঠে পড়ে লেগেছে। যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে, বাংলাদেশের একদা প্রাক্তন সেনাকর্তা, বর্তমানে শীর্ষ জঙ্গি নেতা মেজর জিয়া এবং তার সঙ্গীরা এই মুহূর্তে ঢাকাতে আছে। এই মেজর জিয়াই চাইছেন এখন বাংলাদেশের দূতাবাসকে, মার্কিন দূতাবাসে বড় সড়ো একটি হামলা করতে। এই মুহূর্তে যদি এই হামলা করা যায় তাহলে দুটো সুফল পাওয়া যাবে। প্রথমত, মেজর জিয়া যে নামটা মানুষের মন থেকে মুছতে বসেছিল, সেই নামটা ফিরে আসবে, আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসবেন উনি। পাশাপাশি সামরিক অভ্যুত্থানের একটা চেষ্টা মেজর জিয়ার বাহিনীর পক্ষ থেকে করা হবে। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী যে পরিষ্কারভাবে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, তারা ভেঙে পড়েছে, সেইটাকে ইউটিলাইজ করার চেষ্টা করা হচ্ছে মেজর জিয়ার মতো প্রাক্তন সেনাকর্তার পক্ষ থেকে, যিনি এই মুহূর্তে ঢাকাতে আছেন, যার টার্গেটে মার্কিন দূতাবাস, এবং মার্কিন দূতাবাসকে পাহারা দেওয়ার জন্যই বাংলাদেশ সরকার সোয়াট সদস্যদেরও নিয়োগ করলো। 2011 সালে একই রকম কায়দায় বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছিল মেজর জিয়ার পক্ষ থেকে, যদিও তিনি কিন্তু সে সময় ব্যর্থ হয়েছিলেন। পরবর্তীকালে জঙ্গি সংগঠন আল কায়দা, আনসারুল্লাহ ইসলাম, এই সকল সংগঠনের সঙ্গে কিন্তু মেজর জিয়া যুক্ত হয়ে পড়েন। মনে রাখবেন, মেজর জিয়া কিন্তু লেখক অভিজিৎ রায় যখন খুন হন বাংলাদেশে, সেই খুনের প্রধান অভিযুক্ত। এবং শুধু লেখক অভিজিৎ রায় নয়, একাধিক প্রকাশককে তিনি কিন্তু মারেন। জামাতপন্থী, উগ্রবাদী, ইসলামিক এই ভদ্রলোক বলছি কারণ সে সময় তিনি সেনাকর্তা ছিলেন, তার কিন্তু মৃত্যুদণ্ড হয় বাংলাদেশে। এই মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত একজন বন্দী এখন মার্কিন দূতাবাসকে ওড়ানোর চেষ্টা করছেন। আমেরিকার বিদেশ দপ্তর থেকে বাংলাদেশ সরকারকে তার বিষয়ে তথ্য চেয়ে পাঠানো হয়েছিল, এবং সেই তথ্য দেওয়ার জন্য $50,000 পুরস্কারও ধার্য করে মার্কিন সরকার। এমন একজন ব্যক্তি এই মুহূর্তে ঢাকায় আছেন এবং মার্কিন দূতাবাসকে আক্রমণের পরিকল্পনা করছেন। আর সে সময়ই বাংলাদেশে গিয়ে পৌঁছালেন ভারতের হাই প্রোফাইল ইন্টেলিজেন্স আর্মি অফিসাররা। 14 থেকে 17 তারিখ হাই ভোল্টেজ একের পর এক মিটিং তারা করলেন, এবং মেজর জিয়া পাশাপাশি মার্কিন দূতাবাসকে আক্রমণের পরিকল্পনা তিনি করে গেলেন। অর্থাৎ দুটো ঘটনা বাংলাদেশে শেষ দুদিন ধরে হলো। অন্যদিকে মোহাম্মদ ইউনূস পুরো বিষয়টা থেকে নজর ঘোরানোর জন্য জুলাই সনদের নামে এক ভাওতাবাজি প্রোগ্রাম করলেন, যেই প্রোগ্রামে তার ছাত্র নেতারাই এলো না, কিছু বিক্ষোভকারী এসে আন্দোলন করলেন। সেই আন্দোলনকারীদের উপর আবার লাঠিচার্জ এবং গুলি চালানো হলো বাংলাদেশের পুলিশের পক্ষ থেকে। 29শে ডিসেম্বর এই মেজর জিয়া যখন জেলে ছিলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রাক্তন সেনাকর্তা, তাকে ছাড়ানোর জন্য বাংলাদেশ কোর্টে একটি আবেদন অবধি করা হয়। মৃত্যুদণ্ডের আবেদন রদ করা হয়। এবং এখন যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে, গুলশান এভিনিউর 96 নম্বর অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা তৈরি হওয়া গুম কমিশনের অফিসে নিয়মিত যাতায়াত আছে এই মেজর জিয়ার। অর্থাৎ বাংলাদেশ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ এই প্রাক্তন সেনাকর্তা, যিনি মৃত্যুদণ্ডের অভিযোগে অভিযুক্ত, যিনি একের পর এক খুন করেছেন মুক্তমনা লেখক, সাহিত্যিক এবং মানুষকে, সেই মেজর জিয়া এখন মার্কিন দূতাবাস ওড়ানোর পরিকল্পনা করছে। এই মার্কিন দূতাবাস ওড়ানোর ঘটনা ঠিক দুদিন আগে আমরা কোথায় দেখতে পেয়েছি মনে আছে আপনাদের? পিওকের পাশে র্যাডিকাল ইসলামিস্ট যে গ্রুপ তেহরিক-ই-লেইবাক, তারা কিন্তু করেছিলেন। ইসলামাবাদে যে মার্কিন দূতাবাস ছিল সেটাকে ঘিরে ফেলা হয়েছিল। ইসলামাবাদ মার্চ তারা করেছিলেন কারণ তাদের অভিযোগ ছিল পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তান সরকার ইসলামের সঙ্গে গাদ্দারি করেছে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছে, ইসরায়েল এবং গাজার এই যুদ্ধে গাজাকে সাপোর্ট করেছে মার্কিন ডোনাল্ড ট্রাম্প, এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব করে পাকিস্তান প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনী আসলে ইসলামের সঙ্গে ধোঁকাবাজি করেছে। সেই যে তেহরিক-ই-লেইবাক ইসলামিক র্যাডিকাল একটি গ্রুপ, সেই গ্রুপের মতো আচরণ এখন বাংলাদেশে মেজর জিয়ারা করছেন, যারা মার্কিন দূতাবাসকে ওড়াতে চাইছেন। সেনাপ্রধানের সৌদি আরব যাওয়ার কথা ছিল 14ই অক্টোবর। হঠাৎ করে ভারতের সেনাবাহিনীর সদস্যরা যখন বাংলাদেশে যান, তিনি কোনো এক অজানা কারণে সৌদি আরব সফরকে ক্যান্সেল করেন, এবং পরবর্তীকালে ভারতের
এই হাই ভোল্টেজ মিটিংকে অ্যাটেন্ড করার পর তিনি দুটো জায়গা ভিজিট করেন, ঠাকুরগাঁও এয়ারবেস এবং লালমনিরহাট এয়ারবেস। এই লালমনিরহাট এয়ারবেস কিন্তু শিলিগুড়ি করিডোরের কাছে বাংলাদেশের একটি এয়ারবেস, পরিত্যক্ত এয়ারবেস, যেই এয়ারবেস এখন বাংলাদেশ সরকার চেয়েছে চীনের হাতে তুলে দিতে। এবং চীন যদি লালমনিরহাট এয়ারবেসের দায়িত্ব নেয় তাহলে চীনের মিলিটারি ইন্টেলিজেন্স সার্ভেলেন্স সরাসরি চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের দিকে কড়া নজরদারি করতে পারবে। বাংলাদেশ সরকার কিন্তু ঠিক সেটাই চাইছে। এখন সেনাপ্রধান কি করবেন, কেন লালমনিরহাট এয়ারবেসে গেলেন, কেন ঠাকুরগাঁও এয়ারবেসে গেলেন, সে বিস্তারিত তথ্য আমাদের সামনে আসেনি। তবে এটুকু বোঝা যাচ্ছে বাংলাদেশে কিন্তু ভারতের সেনার ফুটফল পড়তে শুরু করেছে। খেলাটা যতটা সহজ মোহাম্মদ ইউনূস ভেবেছেন, আজকের দিনে দাঁড়িয়ে অন্তত মনে হচ্ছে ততটা সহজ নয়। মার্কিন দূতাবাসের হামলা যদি এই মুহূর্তে মেজর জিয়ারা করতে পারেন তাহলে ডোনাল্ড ট্রাম্প যেমন ছাড়বেন না, ঠিক সেরকম লালমনিরহাট এয়ারবেসকে নিয়ে যদি কোনো পায় তারা ভারতের বিপক্ষে মোহাম্মদ ইউনূসরা করেন, ভারতের সেনাবাহিনীও ছাড়বে না। তা কিন্তু কালকে এই সিক্রেট মিশনে যে ঘটনাগুলো ঘটলো পরিষ্কার হয়ে গেল আমাদের সামনে। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।